আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব নাউনের ক্লাস। আমাদের ক্লাস নাম্বার হবে আজকে 7, ক্লাস নাম্বার লেকচার নাম্বার 7 এবং নাউন ক্লাস 2। দেখেন ভাইয়া, নাউন সামগ্রিকভাবে নাউন দুই প্রকার। সামগ্রিকভাবে নাউন দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং কনক্রিট নাউন 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। নাউন সামগ্রিকভাবে দুই প্রকার: কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। আচ্ছা, এখন আমি কনক্রিট নাউনের কিছু উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো একটু দেখেন। আমি প্রথমে লিখলাম বয়, তারপরে লিখলাম ডগ, তারপরে লিখলাম ফ্লাওয়ার, এরপরে লিখলাম মিল্ক। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ লিখতেছি, এগুলো একটু দেখেন। অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হচ্ছে সফটনেস, সফটনেস, ফ্রেন্ডশিপ, চাইল্ডহুড, স্মাইল। আচ্ছা, একটু খেয়াল করবেন ভাইয়া। তাহলে আমরা কনক্রিট নাউনটা একটু কি দেখি। বয়, আমি প্রথমে উদাহরণ দিয়েছি কি বয়। আপনি বয় মানে হচ্ছে বালক। আপনি যদি বালকের দিকে তাকান, প্রথমে খেয়াল করবেন একটা বালকের আকার আছে, আকৃতি আছে, কথা বলতে পারে। একটা বালকের আকার আছে, আকৃতি আছে, কথা বলতে পারে, তাকে ধরা যায়, ছোঁয়া যায়। ডগ, কুকুর, আকার আছে, আকৃতি আছে, কথা বলতে পারে, ধরা যায়, ছোঁয়া যায়। ফ্লাওয়ার, আকার আছে, আকৃতি আছে, কথা বলতে পারে, ছোঁয়া যায়, ওজন পরিমাপ করা যায় এবং এবং গ্রান নেওয়া যায়। ফ্লাওয়ার থেকে কি নেওয়া যায়? গ্রান নেওয়া যায়। এখানে যদি আমি আরও একটা উদাহরণ দিই, তাহলে হচ্ছে গান। তাহলে হচ্ছে কি? গান, সিং। গান শোনা যায়, দেখা যায়, গানের আকার আছে। গানের আকার বলতে গান কয় মিনিট, ওইটাই হচ্ছে গানের আকার। এরপরে হচ্ছে মিল্ক, ওজন পরিমাপ করা যায়, দেখা যায়, ছোঁয়া যায়। এইরকম যে নাউনগুলো হবে, সেই নাউনগুলোর নাম হচ্ছে কনক্রিট নাউন। আচ্ছা, এবার দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা। ধরা যায় না, এগুলোর বিপরীত। ধরা যায় না, ছোঁয়া যায় না, আকার নেই, আকৃতি নেই। ধরা যায় না, ছোঁয়া যায় না, আকার নেই, আকৃতি নেই, ওজন পরিমাপ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। যেমন আমি যদি আপনাকে বলি অনেস্টি, দেখেন তো অনেস্টি মানে কি? সততা। আপনি কি সততা দেখতে পান? সততার কি আকার আছে? সততার কি ওজন পরিমাপ করা যায়? না। সততা বলতে একটা পজিটিভ থিঙ্কিং আমাদের মাথায় চলে আসে। জাস্ট একটা পজিটিভ থিঙ্কিং আমাদের মাথায় আসে, এটাই হচ্ছে সততা। অর্থাৎ জাস্ট আমরা অনুভব করতে পারবো, এইটাই। আচ্ছা, এখন নাউন দুই প্রকার: অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন 4 প্রকার হলেও আমরা নাউন কয় প্রকার সেটা এইভাবে মনে রাখবো না। এবার আমরা যেভাবে নাউনকে মনে রাখবো সেটা একটু আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, একটু দেখেন। আমরা মনে রাখবো নাউন 5 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ
কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এই জিনিসটা মনে রাখবো না, আমরা জাস্ট মনে রাখবো কি এইরকম প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এখানে আমরা মনে রাখবো প্রপার নাউন মানে হচ্ছে বড় ভাই, প্রপার নাউন মানেই বড় ভাই, কমন নাউন মানে হচ্ছে মেজো ভাই। আমরা এইভাবেই মনে রাখবো, এইভাবেই আমাদের মনে রাখতে হবে। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে সেজ ভাই, এবং কালেকটিভ নাউন হচ্ছে ছোট ভাই, ছোট ভাই, এবং একদম ছোট ভাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একদম ছোট ভাই, একদম ছোট ভাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আপনারা আমাকে বলতে পারেন, ভাই আমরা এইভাবে কেন মনে রাখবো, এইভাবে কেন মনে রাখবো? এইভাবে মনে রাখার একটা সুবিধা আছে এবং এইভাবেই মনে রাখার একটা কারণও আছে। এটা আমরা এখন বুঝবো না, এইভাবে মনে রাখার কারণটা কি সেটা আমরা যখন নাউন অফ ট্রান্সফরমেশন অফ নাউন করে ফেলবো তখন আপনারা বুঝতে পারবেন কেন আমি এভাবে দিয়েছি এগুলো। আচ্ছা, তাহলে এতটুকু কথা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? নাউন কয় প্রকার? 5 প্রকার। আর নর্মালি এভাবেই থাকে, আমরা এভাবেই মনে রাখবো। আচ্ছা, এখানে আপনাদেরকে আরও একটা তথ্য আমি দিয়ে দিচ্ছি, তথ্যটা একটু খেয়াল করেন। আমি আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে দিচ্ছি। ইংলিশ গ্রামারে নাউন 5 প্রকার, সেটা হচ্ছে ট্রেডিশনাল। সেটা কি? সেটা হচ্ছে ট্রেডিশনাল গ্রামার অনুসারে। দেখেন, ট্রেডিশনাল গ্রামার অনুসারে নাউন 5 প্রকার, ট্রেডিশনাল গ্রামার অনুসারে নাউন 5 প্রকার। কিন্তু মডার্ন গ্রামার অনুসারে নাউন 4 প্রকার। আমাদের এটা একটু মনে রাখতে হবে, এখান থেকেও প্রশ্ন হয়। ট্রেডিশনাল গ্রামার অনুসারে নাউন 5 প্রকার এবং মডার্ন গ্রামার অনুসারে নাউন 4 প্রকার। এখন আপনারা বলতে পারেন, ভাই নাউন যদি 4 প্রকার হয় তাহলে কোন প্রকারটা বাদ গেছে? গ্রামারবিদগণ ম্যাটেরিয়াল নাউনটাকে বাদ দিয়েছে। কোন নাউনটাকে? ম্যাটেরিয়াল নাউন, মানে এই নাউনটাকে, ম্যাটেরিয়াল নাউনটাকে মডার্ন গ্রামারে বাদ দিয়েছে। মডার্ন গ্রামারবিদগণ ম্যাটেরিয়াল নাউনটাকে বাদ দিয়েছে। এই জন্য মডার্ন গ্রামার অনুসারে নাউন 4 প্রকার, ট্রেডিশনাল গ্রামার অনুসারে নাউন 5 প্রকার। এতটুকু কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি এবং আমি আপনাদেরকে এখন দাফে দাফে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা কিভাবে চিনে, কোথায় বসে, কার পরে কি আসে, সবগুলো এখন আমি আপনাদেরকে দাফে দিয়ে দিব। আমি কিছু উদাহরণ দিয়েছি, এখানে উদাহরণগুলো আমরা একটু দেখব। দেখেন, আমি বললাম বাংলাদেশ। আচ্ছা দেখেন, আমি আগে এই জিনিসটার একটু উদাহরণ দিই। আমি বললাম আমি একটা ক্লাসে গেছি, ক্লাসে একটা রহিম নামে একটা ছেলে আছে, এখন আমি ক্লাসে গিয়ে বললাম রহিম দাঁড়াও। কি বললাম? রহিম দাঁড়াও। তাহলে ক্লাসে যদি রহিম দাঁড়াও বলি, তাইলে ক্লাসের কি যতগুলা ছেলে আছে, যতগুলা বালক আছে সবাই দাঁড়াবে নাকি শুধুমাত্র রহিম একজন দাঁড়াবে? অবশ্যই শুধুমাত্র রহিম একজন দাঁড়াবে, তাই না? অবশ্যই শুধুমাত্র রহিম একজন দাঁড়াবে। এখন আমি যদি বলি ছেলেরা দাঁড়াও, ক্লাসে গিয়ে যদি বলি ছেলেরা দাঁড়াও, তাহলে এখানে কি শুধুমাত্র রহিম দাঁড়াবে নাকি পুরো ক্লাসের ছেলেরা সবাই দাঁড়াবে? অবশ্যই পুরো ক্লাসের ছেলেরা সবাই দাঁড়াবে। আচ্ছা, অথবা আমি আপনাদেরকে আরো একটা উদাহরণ দিই। আমি বললাম ছেলেরা অনেক ভালো। এখন ছেলেরা অনেক ভালো বলতে কি পুরো বাংলাদেশের, পুরো পৃথিবীর সবগুলা ছেলেকে বোঝাইছে নাকি শুধুমাত্র একজন ছেলেকে বোঝাইছে নাকি শুধুমাত্র 2 জন ছেলেকে বোঝাইছে? এখানে ছেলেরা ভালো বললাম, ছেলেরা ভালো, কোন ছেলেরা ভালো? পুরো বাংলাদেশে, পুরো পৃথিবীর সবগুলা ছেলে তো ভালো হতে পারে না। যারা দর্শক তারা তো ভালো হতে পারে না, যারা বেবিচারী তারা তো ভালো হতে পারবে না। তাহলে ছেলেরা ভালো বললে এখানে পুরো সব ছেলে জাতিকে বোঝাই না,
হতে পারে সেটা কয়েকজন ভালো, হতে পারে সেটা একটা অঞ্চলের ছেলেরা ভালো, হতে পারে সেটা 20% ভালো, হতে পারে সেটা আবার সবাই ভালো, এরকম হতে পারে। অর্থাৎ ছেলেরা ভালো বললে সবগুলো ছেলেকে বোঝাই না, মানে নির্দিষ্ট করে কতগুলো ছেলে বোঝাই না, নির্দিষ্টতা বোঝাই না। আচ্ছা, আমি যদি বলি রহিম ভালো, কে ভালো? রহিম ভালো, তাহলে এখানে কি সবগুলো ছেলেকে বোঝাইছে নাকি শুধুমাত্র রহিমকে বোঝাইছে? অবশ্যই শুধুমাত্র রহিমকে বোঝাইছে এবং ফিক্সড করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এবার দেখেন এই রহিম যেটা ফিক্সড করে দেওয়া থাকবে, যেটা ফিক্সড করে দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রপার নাউন, যেটা নির্দিষ্ট করে বলা থাকবে সেটা হচ্ছে প্রপার নাউন। আর যেটা নির্দিষ্টতা না বুঝিয়ে সবাইকে একসাথে বোঝাবে, সমজাতীয় সবাইকে একসাথে বোঝাবে। এখন রহিম না, ছেলেরা মানে হচ্ছে অনেকগুলো ছেলে, সেটা সবাই হতে পারে, সেটা 20% ছেলে হতে পারে, সেটা 30% ছেলে হতে পারে, সবাইকে বোঝাবে। এই নির্দিষ্ট না বুঝিয়ে পুরো একটা জাতকে বোঝাবে, পুরো একটা জাতকে বোঝাবে, তার নাম হচ্ছে কমন নাউন, অর্থাৎ বয়টা হবে কমন নাউন। একইভাবে জরিনাকে না বুঝিয়ে শুধু যদি বলি জরিনা এদিকে আসো, আমি যদি বলি জরিনা তুমি বাড়ি যাও, তাহলে জরিনা একাই বাড়ি যাবে, জরিনা একাই বাড়ি যাবে, তাহলে জরিনা এখানে নির্দিষ্টতা বোঝাচ্ছে, এই জন্য জরিনা হচ্ছে প্রপার নাউন। আমি যদি বলি মেয়েরা বাড়ি যাও, মেয়েরা বাড়ি যাও, তো কয়জন মেয়ে বাড়ি যাবে? এখানে তো নির্দিষ্টতা বোঝাই নাই, কয় পার্সেন্ট মেয়ে বাড়ি যাবে, কয় পার্সেন্ট মেয়ে বাড়ি যাবে, এটা তো নির্দিষ্টতা বোঝাই নেই। এই জন্য যেটা নির্দিষ্টতা বোঝাবে না সেটা হচ্ছে কমন নাউন, মানে নির্দিষ্টভাবে না বুঝিয়ে পুরো সমজাতীয় সবাইকে বোঝাবে, সেটা হচ্ছে কমন নাউন। আমি আশা করি এতটুকু বেসিক ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা, আমি বললাম ঢাকা ইজ আ স্মল সিটি, কি বললাম? ঢাকা ইজ আ স্মল সিটি, ঢাকা একটি ছোট শহর। আচ্ছা, আমি ঢাকা বলছি, আপনি কি ঢাকা মানে কি আপনাকে ফেরিসে চিন্তা করবেন? পৃথিবীতে ঢাকা কয়টা? ঢাকা একটা। তাহলে আমি ঢাকা বললে আপনি নির্দিষ্ট একটি শহরকে, আপনি ফিক্সড একটা নির্দিষ্ট শহরকে বুঝবেন, এটাই ঢাকা। আপনি ফিক্সড একটা শহরকে বুঝবেন, এইটাই ঢাকা। তাহলে এই নির্দিষ্ট করে ঢাকা বোঝাচ্ছে, এই জন্য ঢাকা হচ্ছে প্রপার নাউন। আর আমি যদি বলি ক্যাপিটাল, আমি যদি বলি সিটি, সেটা হতে পারে চট্টগ্রাম সিটি, সেটা হতে পারে ঢাকা সিটি, সেটা হতে পারে দিল্লি শহর, সেটা হতে পারে মুম্বাই শহর। সিটি বললে অনেকগুলা শহরকে একসাথে বোঝাই, একটাকে ফিক্সড করে বোঝাই নাই। এই জন্য অনেকগুলা সমজাতীয় অনেকগুলা জিনিসকে যদি একসাথে বোঝাই সেটা হবে কি নাউন? কমন নাউন। আমি বোঝাতে পেরেছি। আমি যদি বলি মাস্টার বুক মানে জানেন কোনটা? মাস্টার বুক মানে হচ্ছে এইটা, মাস্টার বুক মানে হচ্ছে এইটা ইংলিশ, এবং আমি যেটা ফলো করি, আমি নিজে যেটা পড়ি মাস্টার বুক। আচ্ছা, আমি যদি জাহাঙ্গীর স্যারের মাস্টার বুকের কথা বলি, এখানে কি আর পৃথিবীর কারো বইকে বোঝায় নাকি শুধুমাত্র একটা বই ফিক্সড করে বোঝায়? অবশ্যই একটা বই ফিক্সড করে বোঝাই। কি করে বোঝাই? ফিক্সড করে বোঝাই। এরকম ফিক্সড করে বোঝালে সেটা হবে প্রপার নাউন। আর যদি বলি বুক বললে সেটা কেমিস্ট্রি বই হতে পারে, ফিজিক্স বই হতে পারে, সেটা জাহাঙ্গীর স্যারের মাস্টার বুক হতে পারে, সেটা রেজোনেন্স বুক হতে পারে, সেটা টেসলা বই হতে পারে, সেটা এই ডাইজেস্ট হতে পারে, সেটা রফিক স্যারের নিট বই হতে পারে, অনেক রকম বই হতে পারবে, সেটা হচ্ছে কি? বুক। তাহলে একসাথে সমজাতীয় অনেকগুলো বোঝায়, সেটা কমন নাউন। একইভাবে আমি যদি যমুনার কথা বলি, আমি জেলেকে বললাম তুমি গিয়ে যমুনা থেকে মাছ ধরে নিয়ে এসে আমাকে খাওয়াও। জেলেকে বললাম তুমি গিয়ে যমুনা থেকে মাছ ধরে নিয়ে এসে আমাকে খাওয়াও। জেলে কি করবে? যমুনা থেকে মাছ ধরে নিয়ে এসে আমাকে খাওয়াবে। আমি বললাম যমুনার বাইরে যাওয়া যাবে না, যমুনার মাছই খাইতে হবে আমাকে। এখন আমি ঠিক আছে, তো জেলে যমুনাতে যাবে, যমুনাতে গিয়ে যমুনার মাছ আমার জন্য আনবে, আমি খাবো। এখন আমি যদি বলি জেলেকে, যদি বলি তুমি নদীতে গিয়ে মাছ ধরে নিয়ে আসো,
তখন জেলে কি করবে? জেলে তো আর যমুনা নদীতে যাবে না, সেটা গঙ্গা হতে পারে, সেটা যমুনা হতে পারে, সেটা পদ্মা হতে পারে, সেটা অনেক নদী হতে পারে, যে কোনো নদী হতে পারে, যে কোনো নদী থেকে মাছ এনে আমাকে খাওয়াবে। তাহলে রিভার দ্বারা অনেকগুলো নদী একসাথে বোঝাচ্ছে। সমজাতীয় সব কিছুকে বোঝালে সেটা হবে কমন নাউন। আর নির্দিষ্ট ফিক্সড করে যদি বলে দেওয়া থাকে সেটা হবে প্রপার নাউন। আর আমি যদি বাংলাদেশ বলি, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, তাহলে বাংলাদেশ বলতে শুধুমাত্র বাংলাদেশকেই বোঝাবে, শুধুমাত্র বাংলাদেশকেই বোঝাবে, একজনের দেশকেই বোঝাবে, একটা দেশকেই বোঝাবে। আর যদি বলে কান্ট্রি, সেটা হতে পারে কানাডা, সেটা হতে পারে ইন্ডিয়া, সেটা হতে পারে আমেরিকা, সেটা হতে পারে যুক্তরাজ্য, যে কোনো দেশেই হতে পারবে কান্ট্রি বললে। এই জন্য যে ওয়ার্ডটা দ্বারা সমজাতি সবাইকে একসাথে বোঝাবে সেটা হবে কমন নাউন। আমি প্রপার নাউন এবং কমন নাউনের আলাদা আলাদা পার্থক্যটা আশা করি এতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি এগুলার রুলসে চলে যাব। প্রপার নাউন তাহলে আমি আপনাদেরকে যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাবে, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাবে, ফিক্সড করে বলে দেওয়া থাকবে, নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে। আচ্ছা, এরা বাক্যের যেখানে বসুক না কেন, বাক্যের মাঝখানে বসুক, বাক্যের শেষে বসুক, বাক্যের শুরুতে বসুক, অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। প্রপার নাউন বাক্যের যে জায়গায় বসুক না কেন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আচ্ছা, সাধারণত এদের পূর্বে আর্টিকেল বসে না, সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে আর্টিকেলের নিয়ম অনুসারে পড়লে আর্টিকেল বসতে পারে বা আর্টিকেল বসবে। যেমন প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু আর্টিকেলের একটা নিয়ম আছে, নদীর পূর্বে দা বসে। প্রপার নাউনটা যমুনা নদী হওয়া সত্ত্বেও তার পূর্বে কি বসছে? দা বসছে। এটা প্রপার নাউন হওয়া সত্ত্বেও তার পূর্বে দা বসছে, কারণ সেটা হচ্ছে আর্টিকেলের নিয়মে গেছে। অর্থাৎ আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাবে। এরা বাক্যের যেখানে শুরু হোক না কেন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এদের পূর্বে কখনোই আর্টিকেল বসে না। যদি আর্টিকেলের নিয়ম অনুসারে পড়ে তাহলে আর্টিকেল বসতে পারে। আশা করি এতটুকু কথা বোঝাতে পেরেছি। এবার আমরা কমন নাউনে চলে যাব। কমন নাউনের অপর নাম হচ্ছে ক্লাস নাউন। কমন নাউনের অপর নাম হচ্ছে ক্লাস নাউন। আমরা কিভাবে মনে রাখবো? সি দিয়ে মনে রাখবো। কমন নাউনও সি দিয়ে শুরু, ক্লাস নাউনও সি দিয়ে শুরু। কমন নাউন, ক্লাস নাউন, সি দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? সি। কমন নাউন, ক্লাস নাউন। কমন নাউনের অপর নাম ক্লাস নাউন। আচ্ছা দেখেন, একটু খেয়াল করেন, আমি কি বলেছি? রিভার, কান্ট্রি, ক্যাপিটাল, সিটি, এগুলো হচ্ছে কমন নাউন। এগুলো কি নাউন? কমন নাউন। মানে নির্দিষ্ট ফিক্সড করে না বুঝিয়ে ওই যাবতীয় সকলকে বোঝাবে, সেটা হবে কমন নাউন। আচ্ছা দেখেন তো তাহলে, ডক্টর, আমি ডক্টর বলতে কি একজন ডক্টরকে বুঝি, নাকি নির্দিষ্ট একজনকে বুঝি, নাকি বাংলাদেশে বা পৃথিবীতে যতগুলো ডক্টর আছে সবগুলোকে বুঝি? অবশ্যই অনির্দিষ্টতা বোঝাবে। আমি ডক্টর বললাম, এখানে অনেকজন হতে পারে, 20% হতে পারে, 30% হতে পারে, ফিক্সড করে বোঝাচ্ছে না। আচ্ছা ধরেন পেন বলতে আমি কি কোন পেন বুঝাইছি? আমি কি নির্দিষ্ট কলম, আমি কি ম্যাটাডোর হাই স্কুল বুঝাইছি? আমি কি ম্যাটাডোর অল টাইম বুঝাইছি? না, নির্দিষ্ট করে বোঝাই নাই, এই জন্য প্যানটা হবে কমন নাউন। কাউটা কি হবে? কমন নাউন। কেন হবে? কাউ বলতে আমি কোন জাতের গরু বুঝাই নাই, আমি কি অস্ট্রেলিয়ান গরু সেটা বুঝাই নাই, আমি কি থাইল্যান্ডের গরু সেটা বুঝাই নাই, আমি বলি নাই যেটা ছেলে গরু বা মেয়ে গরু, এইরকম কিছু বোঝাই নাই, এই জন্য কাউটা কি নাউন হবে? কমন নাউন। রোজ, ফ্লাওয়ার, রোজ বলতে কি? জবা ফুল, গাঁদা ফুল, জবা, গাঁদা, পদ্মা, গোলাপ সবগুলোকে একসাথে বোঝাচ্ছে, তাহলে হবে কমন নাউন ফ্লাওয়ার। অ্যান্ট, পিঁপড়া, কি সাদা পিঁপড়া নাকি কালো পিঁপড়া নাকি বড় পিঁপড়া ছোট পিঁপড়া জানি না, পিঁপড়া, সবগুলো পিঁপড়াকে বোঝাচ্ছে কমন নাউন। অ্যানিমাল মানে পৃথিবীর অনেকগুলো প্রাণী আছে, সবগুলো প্রাণীকে একসাথে বোঝায়, অ্যানিমাল হবে কমন নাউন। আচ্ছা, কমন নাউন সেন্টেন্সে কখনো একা বসে না। সবচেয়ে ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে এটা,
কমন নাউন সবচেয়ে সেন্টেন্সে কখনো একা বসে না, হয় এদের পূর্বে আর্টিকেল বসবে, না হয় ডিটারমিনার বসবে, না হয় এদেরকে প্লুরাল করতে হবে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাজেক্টিভের পূর্বে দা আসলে সেটি শুধুমাত্র কমন নাউন না, সেটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। এবং এই জায়গা থেকেও আমাদের প্রশ্ন আসে, অ্যাজেক্টিভের পূর্বে যদি দা বসে সেটা শুধুমাত্র কমন নাউন না, সেটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। আচ্ছা, আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, দেখেন তো, হি লাইকস ম্যাঙ্গো। আরেকটা উদাহরণ দিলাম, হি লাইকস আ ম্যাঙ্গো। আমি যদি আপনাকে আরো একটা উদাহরণ দিই, হি লাইকস দিস ম্যাঙ্গো। আমি যদি আরেকটা উদাহরণ দিই, হি লাইকস ফিউ ম্যাঙ্গো। আচ্ছা, দেখেন তো এখানে কোন বাক্যটা সঠিক, কোন বাক্যটা ভুল, দেখেন তো একটু। হি লাইকস ম্যাঙ্গো, দেখেন তো ম্যাঙ্গোটা হচ্ছে কমন নাউন। আমি বলেছি কমন নাউনের পূর্বে হয় দা বসবে, না হয় প্লুরাল করতে হবে, না হয় পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, না হয় পূর্বে ডিটারমিনার বসবে। আশা করি বুঝছেন। তাহলে এটা কি হবে? ভুল হবে। হি লাইকস আ ম্যাঙ্গো, কমন নাউনের পূর্বে আ বসছে, ঠিকঠাক আছে। হি লাইকস দিস ম্যাঙ্গো, কমন নাউনের পূর্বে ডিটারমিনার বসছে, দিস এটা একটা ডিটারমিনার বসছে, তাহলে এটা ঠিকঠাক আছে। যদি বলতো হি লাইকস ম্যাঙ্গোস, তাও ঠিক আছে, কমন নাউনকে প্লুরাল করা হয়েছে। আচ্ছা, যদি বলা হতো হি লাইকস ফিউ ম্যাঙ্গো, তাও ঠিক আছে, ডিটারমিনার বসছে পূর্বে। আশা করি এতটুকু কথা বোঝাতে পেরেছি। এখন আমরা চলে যাব মেট্রিয়াল নাউন। দেখেন, মেট্রিয়াল নাউন কি নাউন? মেট্রিয়াল নাউন এর অর্থ বস্তুবাচক বিশেষ্য হলেও, মেট্রিয়াল নাউন অর্থ বস্তুবাচক বিশেষ্য। এর অর্থ বস্তুবাচক বিশেষ্য হলেও এটি দ্বারা বস্তুকে নয় বরং বস্তু তৈরির উপাদানকে বোঝায়। আবার খেয়াল করেন, এটির অর্থ বস্তুবাচক বিশেষ্য হলেও এটি দ্বারা বস্তুকে নয় বরং বস্তু তৈরির উপাদানকে বোঝায়। কমন নাউন এবং মেট্রিয়াল নাউন, দেখেন, কমন নাউন এবং মেট্রিয়াল নাউন। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি বলেছি, একটু দেখেন, বস্তুবাচক বিশেষ্য হলেও বস্তুকে নয় বরং বস্তু তৈরির উপাদানকে বোঝায়। আমি প্রথমে আপনাকে বললাম রিভার। আচ্ছা, উদাহরণ দিয়ে দিই, এরপরে আমি আপনাদেরকে বাকিগুলা বলবো। আচ্ছা, রিভার, ওয়াটার, তারপরে বললাম বিফ, তারপরে বললাম কাউ, এবং হবে কি বিফ। এরপরে বললাম শিপ, ভেড়া, ফলে হবে কি মাটন। আচ্ছা, এবার দেখেন নেকলেস বা রিং, নেকলেস অথবা রিং হবে কি গোল্ড অথবা আয়রন অথবা কপার। আচ্ছা, এতটুকু বুঝছেন। এবার দেখেন, একটু বুঝেন, দেখেন, কমন নাউন, মেট্রিয়াল নাউন। আচ্ছা, দেখেন, আমি বলেছি এর অর্থ, মেট্রিয়াল নাউনের অর্থ বস্তুবাচক বিশেষ্য হলেও এটি দ্বারা বস্তুকে নয় বরং বস্তু তৈরির উপাদানকে বোঝায়। একটু খেয়াল করবেন, রিভার এটা কি নাউন? রিভার বলতে শুধুমাত্র যমুনাকে বোঝায় না, শুধুমাত্র পদ্মাকে বোঝায় না, শুধুমাত্র গঙ্গাকে বোঝায় না, নাফ নদীকে বোঝায় না, শুধুমাত্র মিশরের কোন একটা নদী আছে ওটাকে বোঝাই না, নীলনদকে বোঝাই না। নদী বলতে অনেকগুলো নদীকে বোঝায়, পৃথিবীর সকল নদীকে বোঝায়। কিন্তু এবার একটু খেয়াল, তাহলে পৃথিবীর সকল নদীকে বোঝালে সেটা হবে কমন নাউন। তাহলে এবার একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে মেট্রিয়াল নাউন। দেখেন, নদীর মধ্যে সাদা পানি থাকতে পারে, কালো পানি থাকতে পারে, গন্ধযুক্ত পানি থাকতে পারে, গন্ধহীন পানি থাকতে পারে, স্বচ্ছ পানি থাকতে পারে, লবণযুক্ত পানি থাকতে পারে, লবণহীন পানি থাকতে পারে। সব রকম পানি একসাথে হয়ে তৈরি করে রিভার। সবগুলা পানি একসাথে হয়ে তৈরি করে নদী। এই জন্য নদী একটা বস্তু হলেও, মেটেরিয়াল নাউন একটা বস্তু হলেও এটি দ্বারা বস্তুকে নয় বরং বস্তু তৈরির উপাদানকে বোঝায়। ওয়াটার, অনেক রকম বিভিন্ন রকম ওয়াটার মিলে কি তৈরি হচ্ছে? নদী তৈরি হচ্ছে। এই জন্য ওয়াটার হবে মেটেরিয়াল নাউন। কি নাউন? মেটেরিয়াল নাউন। আচ্ছা,
এবার খেয়াল করেন, আমি বললাম কাউ মানে হচ্ছে গরু। সেটা অনেক রকম গরু হতে পারে, অস্ট্রেলিয়ান গরু হতে পারে, থাইল্যান্ডের গরু হতে পারে, সাদা গরু হতে পারে, কালো গরু হতে পারে, বিভিন্ন রকম গরু হতে পারে, বলদ গরু হতে পারে, গাভী হতে পারে। আচ্ছা, কিন্তু গরু তৈরি করে কি দিয়ে? গরুর মাংস দিয়ে। গরু তৈরি হয় কি দিয়ে? গরুর মাংস, বিফ দিয়ে। অর্থাৎ বিফ এটা হচ্ছে বস্তু তৈরির উপাদান, গরু তৈরির উপাদান। তাহলে বিফটা হবে ম্যাটেরিয়াল নাউন, গরুটা হবে কমন নাউন। শিফ মানে হচ্ছে ভেড়া, শিফ মানে হচ্ছে কি? ভেড়া। দেখেন তো, বেড়ার মাংস মানে হচ্ছে মাটন, এবং শিফ মানে হচ্ছে বেড়া। বেড়ার মাংস দিয়ে তৈরি হয় কি? বেড়া তৈরি হয়। বেড়ার বিভিন্ন মাংস দিয়ে, পায়ের মাংস, মুখের মাংস, পেটের মাংস, এগুলা দিয়ে তৈরি হয় ভেড়া। এই জন্য যেটা দিয়ে তৈরি হয় বস্তু তৈরির উপাদান, সেটা হবে ম্যাটেরিয়াল নাউন, এবং যেটা তৈরি হবে সেটা হবে কমন নাউন। এবার দেখেন, গোল্ড কভার, দেখেন তো, নেকলেস, রিং। মেয়েরা যে নেকলেসগুলা পরে, যে রিংগুলা পরে, সেগুলা গোল্ডের হতে পারে, সেগুলা কভারের হতে পারে, সেগুলা আয়রনের হতে পারে, সেগুলা বিভিন্ন রকম প্লাস্টিকের হতে পারে। কিন্তু যে নেকলেসটা পরে সেটা বিভিন্ন রকম হতে পারে। নেকলেস বলতে দুবাইয়ের নেকলেসকে বোঝায়, সৌদি আরবের নেকলেসকে বোঝায়। এই জন্য নেকলেস এবং রিং হবে কমন নাউন। যেগুলা দিয়ে তৈরি হয়, গোল্ড দিয়ে তৈরি হয়, কভার দিয়ে তৈরি হয়, আয়রন দিয়ে তৈরি হয়, প্লাস্টিক দিয়ে তৈরি হয়, এই জন্য এগুলো হবে ম্যাটেরিয়াল নাউন। এতটুকু কথা আপনাদেরকে কি করতে পেরেছি? ক্লিয়ার করা যায়, আশা করা যায়। দেখেন, রাইস এটাও হবে ম্যাটেরিয়াল নাউন। আরআইসি, রাইস এটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন। কারণ রাইস মানে হচ্ছে চাউল। আপনি এই চাউল দিয়ে অনেক কিছু করতে পারেন। চাউল দিয়ে আপনি কি করতে পারেন বলেন? আচ্ছা, ধরেন রাইস দিয়ে আপনি চাউল দিয়ে কি করতে পারেন বলেন? আপনি চাউল দিয়ে বিভিন্ন রকম, অনেক রকম, 20-30 রকম পিঠা তৈরি করতে পারবেন। আপনি পরোটা, আমরা যে পরোটাগুলো খাই, যে ফাউরুটিগুলো খাই, সবগুলা রাইস থেকে তৈরি, সবগুলা চাউল থেকে তৈরি। এই জন্য রাইসটা হবে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তাহলে এতটুকু যে উদাহরণ দিয়েছি, এই উদাহরণ থেকে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে মূলত কমন নাউন তৈরির উপাদানই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমি কি এই কথা বলতে পারি না? কমন নাউন তৈরির মূলত কমন নাউনের উপাদানই হচ্ছে, কমন নাউন তৈরির উপাদানই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মূলত কমন নাউন তৈরির উপাদানই হচ্ছে, উপাদানই ম্যাটেরিয়াল নাউন। উপাদানই কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। আমি আশা করি এতটুকু কথা ক্লিয়ার করাতে পেরেছি, আশা করি বোঝা গেছে। এখন আমরা দেখব কালেকটিভ নাউন। এখন কি দেখব? কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন দেখার জন্য আমি প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, সেটা একটু দেখেন। সেটা একটু দেখতে হবে। তামিম ইকবাল, কি বললাম? তামিম ইকবাল। এখন তামিম ইকবাল হচ্ছে বাংলাদেশের সাবেক ওপেনিং ব্যাটসম্যান। আচ্ছা, এখন এই তামিম ইকবালকে আমি চাইলে কি বলতে পারি? উনি একজন প্লেয়ার। ওনাকে চাইলে আমি কি বলতে পারি? উনি একজন প্লেয়ার। আচ্ছা, এতটুকু কথা বুঝছেন? তাহলে দেখেন তো, আমি তামিম ইকবালকে ফিক্সড করে বলে দিছি তামিম ইকবাল। আমি যদি বলি তামিম ইকবাল, অবশ্যই এটা ফিক্স করে বলে দিছি, এই জন্য এটা প্রপার নাউন। এখন আমি তামিম ইকবাল না বলে আমি বললাম প্লেয়ার। কি বললাম? প্লেয়ার। আচ্ছা, আমি যদি বলি প্লেয়ার, তাহলে সেটা সাকিব আল হাসান হতে পারে, তামিম ইকবাল হতে পারে, মেসি হতে পারে, রোনালদো হতে পারে, নেইমার হতে পারে, শেখ মুরসালিন হতে পারে, জামাল বুইয়া হতে পারে, মুশফিকুর রহিম হতে পারে, মাশরাফি মুর্তজা হতে পারে, মাহমুদুল্লাহ রিয়াদ হতে পারে। যে কেউ প্লেয়ার হতে পারবে, যে কোনো প্লেয়ার হতে পারবে। এই জন্য এটা দ্বারা, প্লেয়ার ওয়ার্ডটা দ্বারা শুধুমাত্র তামিমকে, মুশফিককে বোঝাই না, এটি দ্বারা পৃথিবীর সমস্ত প্লেয়ারকে বোঝায়। এই জন্য এটা হবে কমন নাউন। ওই জাতীয় একজনকে নির্দিষ্ট করে না বুঝিয়ে ওই জাতীয় সকলকে বোঝাবে। এই জন্য এটা হবে কমন নাউন। আমি এতটুকু কথা ক্লিয়ার করাতে পেরেছি। এবার আমি আর একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশে ক্রিকেট খেলে এরকম 700 জন মতো মোটামুটি 12 ক্যাটাগরি প্লেয়ার আছে ক্রিকেট খেলে, যে এরকম পুরো বাংলাদেশে। আচ্ছা,
এখন আমি 700 জনকে ডেকে একটা মাঠের মধ্যে নিয়ে গেলাম। ধরেন আমি কোচ, আমি কোচ, আমি এখন 700 জন বাংলাদেশের যতগুলো প্লেয়ার আছে সবগুলাকে ডেকে মাঠে নিয়ে গেলাম। তারপরে আমি ভাগ করা শুরু করলাম। আমি একটা গ্রুপকে বললাম, আমি একটা গ্রুপকে বললাম তোমরা T20 খেলতে যাও। একটা গ্রুপকে কি বললাম, তোমরা বিশ্বকাপ চলতেছে T20, তোমরা T20 খেলতে যাও। আরেকটা গ্রুপকে আমি বললাম, আরেকটা টিমকে বললাম তোমরা T10 খেলতে যাও। এবং বাংলাদেশে যে ক্যাটাগরির প্লেয়ার আছে তাদেরকে বললাম বাকিরা স্কোয়াড করো কিসের জন্য? বিপিএল খেলার জন্য। কি খেলার জন্য? বিপিএল খেলার জন্য। একটু খেয়াল করবেন, প্লেয়ার যেগুলো আছে সবগুলো প্লেয়ারকে আমি ডাকলাম। আমি ডেকে বললাম প্লেয়াররা কেউ একটা গ্রুপ T20 খেলতে যাও, আরেকটা টিম T10 খেলতে যাও, আরেকটা স্কোয়াড বিপিএল খেলার জন্য বাংলাদেশে বসে থাকো। তাহলে এখান থেকে কি বুঝলাম? প্লেয়ার অনেকগুলো আছে, সেখান থেকে 10 জন বা 15 জন আমি কোথায় নিয়ে গেলাম, 15 জন একটার জন্য পাঠালাম, সেটা একটা গ্রুপ। তারপরে T10 খেলার জন্য টিম পাঠালাম, সেখানেও 10-20 জন হবে, জানি না কয়জন হবে, সেটাও একটা টিম গেছে। তারপরে স্কোয়াড। একটু খেয়াল করে দেখবেন ভাইয়া, একটু খেয়াল করে দেখবেন, এই উপাদানগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এই উপাদানগুলো কি নাউন? কালেকটিভ নাউন। আমি আশা করি আপনাকে এতটুকু বেশি ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে এটা হবে কি নাউন? কালেকটিভ নাউন। অর্থাৎ কমন নাউনকে ভেঙে গ্রুপ করে ফেললে, টিম করে ফেললে, টুকরা করে ফেললে সেটা হবে কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিকে বোঝাচ্ছে। এতটুকু কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। যদি আমি আরো একটা উদাহরণ দিই, আমি বললাম বেসিক টু ম্যাজিক ম্যাথ বই। আমি কি বললাম? বেসিক টু ম্যাজিক ম্যাথ। কি বললাম? বেসিক টু ম্যাজিক ম্যাথ TS বুক, বেসিক টু ম্যাজিক ম্যাথ বই। আমি বললাম বেসিক টু ম্যাজিক ম্যাথ বই। অবশ্যই যারা জব প্রিপারেশন নিচ্ছেন তারা খুব ভালো করেই জানেন মুত্তালিব পাহলভী স্যারের বই, ম্যাথ বই, যেটা আমি নিজেই ফলো করি। এরপরে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইকে এখন তাহলে নির্দিষ্ট করে বলে দিলাম কে? বেসিক টু ম্যাজিক ম্যাথ বই নির্দিষ্ট করে বলে দিলাম প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। আচ্ছা, এবার আমি এটাকে বেসিক টু ম্যাজিক ম্যাথ না বলে আমি বললাম বুক। সেটা বাংলাদেশের যে কোনো, সেটা পুরো বিশ্বের যে কোনো বই হতে পারে, কেমিস্ট্রি বুক হতে পারে, রসায়ন বুক হতে পারে, রসায়নের বই হতে পারে, সেটা ইংলিশ বই হতে পারে, যে কোনো বুক হতে পারে। তাহলে পুরো অনেকগুলো একসাথে বোঝাচ্ছে, সমজাতীয় সবাইকে একসাথে বোঝালে সেটা হবে কমন নাউন। এখন আমি প্রপার নাউন পেলাম, কমন নাউন পেলাম। এবার একটু খেয়াল করে দেখবেন, আমি বললাম লাইব্রেরি, আমি বললাম কি লাইব্রেরি। আমি বললাম কি ভাইয়া? লাইব্রেরি মানে, এবার একটু বোঝার ট্রাই করবেন, লাইব্রেরি মানে অনেকগুলো বইয়ের সমষ্টি, যেখানে কেমিস্ট্রি বইও থাকতে পারে, ফিজিক্স বইও থাকতে পারে, যেখানে বায়োলজির বইও থাকতে পারে, যেখানে গণিত বইও থাকতে পারে, বাংলা বইও থাকতে পারে। এই জন্য এইটা হবে বইয়ের সমষ্টি, অনেকগুলা বইয়ের সমষ্টি। এই জন্য এটার নাম হচ্ছে কালেকটিভ নাউন। এটার নাম কি? কালেকটিভ নাউন। আশা করি আমি এতটুকু কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি, এটা ক্লিয়ার করাতে পেরেছি। এটা যদি ক্লিয়ার করাতে পারি, এবার আমি দুইটা জিনিস লিখবো, এটা একটু দেখেন। কমন নাউন দেখেন বস্তু বা ব্যক্তির সমষ্টিকে বোঝাবে। একটু লিখবেন, আমার সাথে একটু লিখবেন। বস্তু বা ব্যক্তির সমষ্টিকে বোঝাবে। বস্তু বা ব্যক্তির কিসে বোঝাবে? সমষ্টিকে বোঝাবে। কাকে বোঝাবে? সমষ্টিকে বোঝাবে। আচ্ছা, বুঝছি। 2 নাম্বার কথা দেখেন, কমন নাউনের গ্রুপ, কমন নাউনের বিভিন্ন ভাগই হচ্ছে কি এই কালেকটিভ নাউন। তাহলে আমি কি এইরকম বলতে পারি না? কমন, COMMON, কমন নাউন, CNOUN, কমন নাউনের বিভিন্ন গ্রুপকে, বিভিন্ন বাক্যে, বিভিন্ন প্রকারকে, বিভিন্ন ভাগকে কি বলে? কালেকটিভ নাউন বলে।
কি নাউন বলে? কালেকটিভ নাউন বলে। আমি আশা করি এতটুকু কথা আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে আমি কালেকটিভ নাউন কি করে দিয়েছি, বেসিক ক্লিয়ার করে দিয়েছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন দেখবো ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এটা একটু দেখবো। অ্যাবস্ট্রাক্ট নাউন কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন, ওয়ার্ডের শেষে সিওয়াই, সিই, টিওয়াই, টিএস, টিআইউএন শন, নেস, মেন্ট, হুড, এসআইউএন শন, শিফ, ডোম, আর ওয়াই ইটিসি ইত্যাদি থাকলে সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আমি যদি সংজ্ঞা বলি, ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমাপ করা যায় না, দেখা যায় না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, শুধুমাত্র অনুভব করা যায়, শুধুমাত্র আপনি জাস্ট একটু থিঙ্কিং করতে পারবেন, অনুভব করতে পারবেন, সেটাই হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি আপনাকে বলি অনেস্টি, সততা, কি বললাম? অনেস্টি, সততা। সততাকে আপনি দেখতে পান? আপনি কি অনুভব আপনি কি ধরতে পারেন? আপনি কি ছুঁইতে পারেন? আপনি কি পরিমাপ করতে পারেন না? তাহলে সততা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি আপনাকে বলি ডিসিপ্লিন, কি বললাম? ডিসিপ্লিন। ডিসিপ্লিনকে আপনি দেখতে পান? ডিসিপ্লিনকে আপনি ধরতে পারেন? আকৃতি আছে, আকার আছে, ওজন পরিমাপ করা যায়, ছোঁয়া যায় না, জাস্ট একটা অনুভব করা যায়, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি আপনাকে আরও একটা উদাহরণ দিই, ডিসিপ্লিনের পরে যদি আরও একটা উদাহরণ দিই, ধরেন চাইল্ডহুড। কি হুড? চাইল্ডহুড। চাইল্ডহুড, হুড, চাইল্ডহুড। চাইল্ডহুড তো আপনি দেখতে পারেন না, ছুঁইতে পারেন না, আপনি জাস্ট অনুভব করতে পারেন। যদি বলি ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, সেম, আপনি দেখতে পারেন না, ছুঁইতে পারেন না, আপনি দেখতে পারেন না, ছুঁইতে পারেন না, আকার নেই, আকৃতি নেই, ওজন পরিমাপ করা যায় না, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আশা করি এতটুকু কথা আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। অ্যাবস্ট্রাক্ট নাউনে তিনটা জিনিস পাওয়া যাবে। একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে কোয়ালিটি, আরেকটা হচ্ছে অ্যাকশন, আরেকটা হচ্ছে স্টেট, অবস্থা বোঝাবে। কি বলছি? গুণ বোঝাবে, কোয়ালিটি বোঝাবে, স্টেট অবস্থা বোঝাবে, এবং অ্যাকশন বোঝাবে, কাজ বোঝাবে। তাইলে ওকে, আজকে এতটুকুর মধ্যে আমাদের নাউনের প্রকার একদম ক্লিয়ার হয়ে গেছে। হোয়াট টাইপ অফ নাউন অফ দ্য ওয়ার্ড কেমিস্ট্রি, মানে এখানে যেটা বলছে সেটা হচ্ছে কেমিস্ট্রি শব্দটা কোন নাউন। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, এটা একটু মাথায় রাখবেন। আর্টস কমার্স সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোর নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবেন, সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোর নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা কি হবে? হোয়াট টাইপ অফ নাউন অফ দ্য ওয়ার্ড কেমিস্ট্রি, মনে রাখবেন সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোর নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সায়েন্স রিলেটেড, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এগুলা সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোর নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা একটু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, স্লেভ এর শব্দটির অ্যাবস্ট্রাক্ট কোনটি? দেখেন, অ্যাবস্ট্রাক্ট কি এটা হবে নাকি এটা হবে? আমি আপনাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন দিয়েছিলাম, অ্যাবস্ট্রাক্ট নাউনের যখন প্রিফিক্সগুলো দিয়েছিলাম, ওয়ার্ডের শেষের অংশগুলো দিয়েছিলাম, তখন আমি বলছিলাম যে আর ওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কি? স্লেভারি। হোয়াট কাইন্ড অফ নাউন ডিসিপ্লিন, ডিসিপ্লিন কি হবে? ডিসিপ্লিন মানে হচ্ছে কি? সুশৃঙ্খল। সুশৃঙ্খল আপনি কি দেখতে পান? আপনি কি সুশৃঙ্খল দেখতে পান? সুশৃঙ্খল দেখতে পান না, জাস্ট অনুভব করতে পারেন। সুশৃঙ্খল কথা বলতে পারে না, সুশৃঙ্খলের কোনো আকার আকৃতি নেই, এই জন্য ডিসিপ্লিন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্সু দ্য ওয়ার্ড আন্ডারলাইন ইজ, আন্ডারলাইন কোনটা? ফরগিভনেস। শেষে NESS নেস আছে, চোখ বন্ধ করে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? ফ্রেন্ড, ফ্লিট, আনওয়ার, মেথড। মেথড আমি আপনাকে বলছিলাম শেষে যদি SOOD থাকে, শেষে যদি SOOD থাকে, তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো একটাও অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। যেমন ফ্রেন্ড, এটা কমন নাউন। ফ্লিট, এটা হচ্ছে কালেকটিভ নাউন, বুঝছেন? আচ্ছা, ওয়াটার ইজ আ প্রপার নাউন, ওয়াটার পানি, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, নান। দেখেন তো, আমি আপনাদেরকে কি বলেছি? আমি বলছি যে নদী তৈরি হয় কি দিয়ে? নদী তৈরি হয় বিভিন্ন রকম পানি দিয়ে। ধরেন সেটা নীল কালারের পানি হতে পারে, সেটা সবুজ কালারের পানি, সেটা হতে পারে স্বচ্ছ পানি, সেটা হতে পারে লবণাক্ত পানি। অর্থাৎ যেগুলো দিয়ে, যে উপাদানগুলো দিয়ে কমন নাউন তৈরি হয়। কি নাউন তৈরি হয়? যে উপাদানগুলো দিয়ে কমন নাউন তৈরি হয়, সেই উপাদানগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ
পানি দিয়ে নদী তৈরি হয়, পানি দিয়ে নদী তৈরি হয়, এই জন্য পানি হবে কি ম্যাটেরিয়াল নাউন, নদী হবে কমন নাউন। আচ্ছা, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, নেকলেসটি গোল্ড দিয়ে বানিয়েছিল, কি দিয়ে? স্বর্ণ দিয়ে, মানে গোল্ড দিয়ে। দেখেন তো, বস্তু তৈরির উপাদান, নেকলেস তৈরির উপাদান কি গোল্ড, তাহলে আর নেকলেস হচ্ছে কমন নাউন, বস্তু তৈরির উপাদান যদি গোল্ড হয় তাহলে ওই উপাদানের নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, হোয়াট টাইপ অফ দ্য রাইস, হোয়াট টাইপ অফ দ্য রাইস, রাইস এটা কোন নাউন? দেখেন রাইস দিয়ে কি তৈরি করা যায়, রাইস দিয়ে পিঠা তৈরি করতে পারেন, অনেক বিভিন্ন রকম রাইস দিয়ে পিঠা, বিভিন্ন রকম পিঠা তৈরি করতে পারেন, এবং রাইস দিয়ে আপনি সেগুলোকে মসৃণ করে, সেগুলোকে ছোটো ছোটো করে অনেক কিছু করতে পারেন, অনেক কিছু করতে পারেন রাইস দিয়ে। এই জন্য রাইস দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, এই জন্য রাইস হচ্ছে বস্তু তৈরির উপাদান, মানে পিঠা তৈরির উপাদান, এই জন্য রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কোন আমি বলছি ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এর অর্থ বস্তুবাচক বিশেষ্য হলেও এটি দ্বারা বস্তুকে নয়, বরং বস্তু তৈরির উপাদানকে বোঝায়। আচ্ছা, মাটন, মাটন ইজ আ গরু, গরুটা হচ্ছে কাউ, কাউ হচ্ছে কাউ, গরু হচ্ছে কমন নাউন, এবং মাটন মানে হচ্ছে গরুর মাংস, ভেড়ার মাংস, বেড়ার মাংস, বেড়া হচ্ছে কি কমন নাউন, বেড়া হচ্ছে কমন নাউন, এবং মাটন দিয়ে কি তৈরি হয়? বেড়া তৈরি হয়, এই জন্য মাটনটা হবে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, কোনটি কমন নাউন, কোনটি কমন নাউন, নিচের কোনটা কমন নাউন দেখেন তো? পিরেড, কি হবে? পিরেড মানে হচ্ছে কি জলদস্যু, পিরেড মানে কি জলদস্যু, জলদস্যু কি, জলদস্যু বলতে অনেক জলদস্যুকে বোঝাই না একসাথে, মানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝি অনেকগুলোকে বোঝাই, তাই না? তাহলে পিরিয়ড এটা কি হবে? পিরিয়ড এটা হবে কমন নাউন। আশা করি আমি এতটুকু ক্লিয়ার করাতে পেরেছি। কোনটি কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন? কোনটি কালেকটিভ নাউন? বুকস, লাইব্রেরি, গার্ল, সোলজার। দেখেন তো একটু, আমি আপনাদেরকে বলছিলাম মাস্টার বুক, কি বুক? মাস্টার বুক, ফিক্স করে বলে দিছি কি বুক? মাস্টার বুক প্রপার নাউন। এবং বললাম বুক, মাস্টার বুক বলতে শুধুমাত্র জাহাঙ্গীর স্যারের বইকেই বোঝাচ্ছে, কিন্তু আমি যদি বলি বুক, সেটা দুনিয়ার যে কোনো বই হতে পারে, সেটা যে কোনো লেখকের বই হতে পারে, সেটা যে কোনো গ্রুপের বই হতে পারে, এই জন্য এটা হবে প্রপার নাউন, এটা হবে কমন নাউন। আর অনেকগুলা বইয়ের সমষ্টি কোথায় থাকে? লাইব্রেরিতে থাকে। কোথায় থাকে? লাইব্রেরিতে থাকে, এই জন্য এটা লাইব্রেরিটা হবে কি নাউন? কালেকটিভ নাউন। কি নাউন? নিচের কোনটি কালেকটিভ নাউন? লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, আকৃতি নেই, আকার নেই, কথা বলতে পারে না, ওজন পরিমাপ করা যায় না, সেটা হচ্ছে মানে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে জাস্ট যেটা কি বোঝাবে আপনার, মানে যেটা আপনি মনে ধারণা করতে পারবেন আর কিছুই না, মানে অনুভব করতে পারবেন। দেখেন তো একটু খেয়াল করেন, ইয়ার এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটা হবে যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, কারণ এটা আপনি অনুভব করতে পারতেছেন। কীরকম? ইয়ারটা আপনার শরীরে লাগতেছে, বাতাসটা আপনার শরীরে লাগতেছে, এবং এটার সাউন্ড আছে, বাতাসের সাউন্ড আছে, বাতাসের গর্জন আছে, এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? ইয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। গুড উইল মানে হচ্ছে সুনাম, সুনাম মানে কি বুঝেন? সুনাম মানে কি? জাস্ট একটা অনুভব, আপনার একটা নাম, তাহলে এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, সুনাম অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্লেভার মানে মজা, স্বাদ, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়াটার এবং ইয়ার এই দুইটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এই জন্য আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কি? এ এবং ডি উভয়ই। ফ্লক কোন ধরনের নাউন? ফ্লক দেখেন, ফ্লক মানে হচ্ছে জাক, সেটা মাছের, দেখেন ফ্লক মানে কি? জাক। এখন আপনি বলেন তো, জাকের মধ্যে কি একটা থাকে? মানে জাকের মধ্যে ধরেন, মানে গ্রুপ করেই তো জাকগুলা হয়। ধরেন পাখির জাক, একটা পাখির গ্রুপ, ধরেন মাছের জাক, একটা মাছের গ্রুপ, মানে ধরেন 20টা 30টা 40টা এরকম একটা গ্রুপ করেই তো একটা জাক তৈরি হয়। তাহলে যদি গ্রুপ করে জাক তৈরি হয়, তাহলে ফ্লকটা হবে কালেকটিভ নাউন। ফ্লকটা হবে কি নাউন? কালেকটিভ নাউন। আশা করি আমি এতটুকু কথা বোঝাতে পেরেছি। আচ্ছা, আওয়ার ক্লাস কনসিস্টস অফ 20 পাবলিক। দেখেন তো, আমাদের ক্লাস
20 পাবলিক ধারণ করতে পারে, মানে 20 পাবলিকের জায়গা হয় ক্লাসে। দেখেন এখানে পাবলিকটা কি, এখানে পাবলিকটা কি? আচ্ছা আমি আপনাদেরকে পাবলিকটাকে একটু বোঝাই। দেখেন আমি যদি বলি রহিম, আমি যদি আপনাকে বলি রহিম, কি নাউন? প্রপার নাউন। এখন আমি রহিমকে রহিম না বলে এবার আমি রহিমকে বললাম ম্যান, কি বললাম? ম্যান। এখন কি রহিম একজনকে বোঝাচ্ছে নাকি অনেক ম্যানকে বোঝাচ্ছে? কয়টা ম্যান নির্দিষ্ট জানা নাই, তাহলে এটা হবে কমন নাউন। এবার ম্যানের একটা গ্রুপ হচ্ছে পাবলিক, মানে ম্যান মানে হচ্ছে পৃথিবীর যতগুলো ম্যান আছে সবগুলো ম্যান, আর ম্যানের একটা গ্রুপ হচ্ছে কি, ধরেন ম্যানের একটা গ্রুপ পিপল, এবং ম্যানের একটা গ্রুপ হচ্ছে পাবলিক, এবং ম্যানের একটা গ্রুপ হচ্ছে টিম। অর্থাৎ পাবলিক এটা হচ্ছে ম্যানের গ্রুপ, মানে কমন নাউনের একটা গ্রুপ। এই জন্য এই পাবলিকটা হবে কালেকটিভ নাউন। কি নাউন হবে? কালেকটিভ নাউন। আচ্ছা হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? দেখেন ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু। কি পশু? গবাদি পশু। এখন কীরকম গবাদি পশু? দেখেন ধরেন ক্যাটল, ক্যাটলের মধ্যে আপনার যারা চাষ করে, মানে যারা পশু পালন করে, হাঁস মুরগি পালন করে, তারা তো আর একটা পালন করে না, তারা একসাথে 10টা পালন করে, 20টা পালন করে, 30টা পালন করে। এইরকম একসাথে 10টা 30টা যেগুলো পালন করে সেগুলোকে ক্যাটল বলে। সেগুলোকে কি বলে? ক্যাটল বলে। অর্থাৎ আপনার বাড়িতে একটা খামার আছে, আপনার বাড়ির খামারের মধ্যে আপনি 10টা গরু পালেন, তাহলে ওই 10টা গরু সবগুলোকে একসাথে কি বলা হয়? ক্যাটল বলা হয়। এই জন্য ক্যাটল এটা তাহলে একটা গ্রুপ বোঝাচ্ছে। আপনি যদি গরু পালন করেন তাহলে গরুর গ্রুপ বোঝাচ্ছে, আপনি যদি ছাগল লালন পালন করেন তাহলে ছাগলের একটা গ্রুপ বোঝাচ্ছে, 10-20টা একটা ছাগলের গ্রুপ বোঝাচ্ছে। এই জন্য গ্রুপ বোঝায়, এই জন্য ক্যাটল এটা হবে, ক্যাটল এটা হবে কালেকটিভ নাউন। আমি তো অপশনও দিই নাই এখানে। আচ্ছা তাহলে ক্যাটল এটা হবে কি? কালেকটিভ নাউন। আমি এতটুকু কথা ক্লিয়ার করাতে পেরেছি বলে আশা করতেছি। দ্য ওয়ার্ড সোলজার, দ্য ওয়ার্ড সোলজার ইজ আ, সোলজার শব্দটা কি? আচ্ছা দেখেন আমি এই দুইটা একসাথে পড়াবো, এই দুইটা একসাথে করাবো, এবং এই দুইটা একসাথে করার জন্য আমি এভাবেই রাখছি একটার পরে একটা। দেখেন দ্য ওয়ার্ড সোলজার ইজ আ, দ্য ওয়ার্ড আর্মি ইজ আ। আচ্ছা ঠিক আছে, এই দুইটা আমি এবার একসাথে আপনাকে দেখাই। সোলজার কি হবে ভাইয়া? সোলজার, সোলজার, সোলজার মানে হচ্ছে সৈনিক, সোলজার মানে কি? সৈনিক। আচ্ছা আর্মি মানে কি? আর্মি মানে হচ্ছে নির্দিষ্ট সৈনিক, মানে আপনার ফিক্সড করে দেওয়া আছে। এবার দেখেন আমি আপনাকে বোঝাই। দেখেন সোলজার মানে হচ্ছে সৈনিক। এখন সৈনিক কারা? সৈনিক কি শুধু যারা আর্মিতে চাকরি করে তারা সৈনিক, নাকি বিজিবিতে চাকরি করে তারাও সৈনিক, নাকি অন্যান্য সেক্টরে চাকরি করে, যেমন মনে করেন বিজিবিতে চাকরি করে তারাও সৈনিক, পুলিশে চাকরি করে তারাও সৈনিক? তো সৈনিক বলতে কি শুধুমাত্র আর্মিদেরকে বোঝায়? না, সৈনিক বলতে ধরেন পুলিশে চাকরি করে তারাও সৈনিক, আর্মিতে চাকরি করে, বিজিবিতে চাকরি করে তারাও সৈনিক, র্যাবে চাকরি করে তারাও সৈনিক। অর্থাৎ সৈনিক এটা নির্দিষ্ট গ্রুপ না, এটা আপনার চাকরি, মানে চাকরির মধ্যে যারা চাকরি করে সবাইকে, মানে সমজাতীয় সবাইকে একসাথে বোঝায়। এই জন্য সোলজার এটা কি একটা নির্দিষ্ট গ্রুপ না, এটা নির্দিষ্ট একটা গ্রুপ না, এটা সবাইকে বোঝায়। এই জন্য এটা হচ্ছে কি? এটা হবে কমন নাউন। অর্থাৎ সোলজার এটা কি হবে? কমন নাউন। এবার আমি আপনাকে দেখাই আর্মি কি? আর্মি। এবার দেখেন সোলজার মানে হচ্ছে সৈনিক, সৈনিকের একটা অংশ আর্মি, আরেকটা অংশ হচ্ছে বিজিবি, আরেকটা অংশ হচ্ছে পুলিশ, এইভাবেই আরেকটা অংশ হচ্ছে র্যাব। এই জন্য অর্থাৎ সৈনিক থেকে আমি আপনাদেরকে বলছিলাম যে প্লেয়ারের থেকে একটা গ্রুপ গেছে টি20 খেলতে, আরেকটা গ্রুপ গেছে টি10 খেলতে, আরেকটা টিম গেছে 50 ওভার ওয়ানডে খেলতে। এই গ্রুপ টিম এগুলো হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। আর প্লেয়ার সবগুলো সমজাতীয় বোঝালে সেগুলো কমন নাউন। ঠিক এখানেও সেমভাবে সোলজার মানে শুধুমাত্র আর্মির সৈনিক না, সব সৈনিককে বোঝায়, এই জন্য এটা হবে কমন নাউন। এবং আর্মি বলতে সোলজারের একটা গ্রুপের নাম আর্মি, সোলজারের আরেকটা গ্রুপের নাম বিজিবি, সোলজারের আরেকটা গ্রুপের নাম পুলিশ। এই জন্য আর্মি এটা নির্দিষ্ট একটা গ্রুপ, এই জন্য এটা হবে কালেকটিভ নাউন, মানে সমষ্টিবাচক বিশেষ্য। এই জায়গায় আর্মির জায়গায় যদি আপনাকে বলে বিজিবি তাহলে সেম কি হবে? কালেকটিভ নাউন। আপনাকে যদি বলে পুলিশ তাহলে কি? সেম কালেকটিভ নাউন। আচ্ছা আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখেন অ্যান অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট এর বিপরীত শব্দ কি? দেখেন তো আমি আপনাদেরকে বলছিলাম
আমি আপনাদেরকে বলছিলাম নাউনের একটা প্রকার হচ্ছে কনক্রিট নাউন, আর একটা প্রকার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট মানে হচ্ছে কি দেখা যায়, ছোঁয়া যায়, আকৃতি আছে, কথা বলতে পারে, এগুলো হচ্ছে কনক্রিট। এবং যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ওজন পরিমাপ করা যায় না, কথা বলতে পারে না, আকৃতি নেই, শোনা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের বিপরীত শব্দ হচ্ছে কোনটা? কনক্রিট। তাহলে আমাদের এখানে অ্যান্টোনিম, অ্যাবস্ট্রাক্ট নাউনের অ্যান্টোনিম হবে কি? কনক্রিট নাউন। আশা করি আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করাতে পেরেছি। তো এর মধ্য দিয়ে আজকের আমাদের নাউনের ক্লাস শেষ হয়ে গেছে। নাউনের ক্লাস বলতে নাউনের 2 নাম্বার ক্লাস শেষ হয়ে গেছে। নাউনের 2 নাম্বার ক্লাস শেষ হয়ে গেছে। আগামীকালকে আমি আপনাদেরকে নাউনের 3 নাম্বার ক্লাস করাবো। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।